সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বই লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর কাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। যে বিষয়গুলো তোমাদের আমরা নানাভাবে বলার চেষ্টা করছি সেগুলো নিশ্চয়ই করছো। গান করছো, ছবি আঁকছো, কবিতা বলছো, বিজ্ঞানের পরীক্ষা করছো, নিশ্চয়ই করছো। আর অঙ্কগুলো হাতে কলমে করছো তো। আজকে আমরা এরকম নানা বিষয় জানবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবার জন্য আজকে নানা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বাংলা পড়ব মজা করে আর গানের সুরে। আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণী তোমাদের জন্য আজকে আমরা অঙ্কের একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় হাতে কলমে মজা করে শিখব। আর সব শেষে থাকবে একটা দারুণ মজার খেলনা বানানো। এত ভালো লাগবে খেলনাটা বানালে, তারপর সেটা দিয়ে একটা দারুণ জিনিস আমরা দেখতে পাবো। তো চলো আজকে আমরা আমাদের আসর শুরু করি তোমাদের দ্বিতীয় শ্রেণীর একটি কবিতা দিয়ে, যেটা আমরা গানের সুরে করব। চলো, তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে এই দারুণ কবিতাটা আছে, গাছে গাছে, 159 পাতায়। এই গাছে গাছে কবিতাটা কার লেখা বলো তো? এই দেখো, লেখা রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো ওনার এই কবিতাটা আজকে আমরা গানের সুরে করব এবং হাতে কলমে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু নিজেরা করব। কেমন? তাহলে চলো শুরু করা যাক। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, গাছে গাছে ফলে আছে আম জাম লিচু। তাছাড়াও যদি চাও ফল আর কিছু, তাছাড়াও যদি চাও ফল আর কিছু। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, গাছে গাছে ফলে আছে আম জাম লিচু। তাছাড়াও যদি চাও ফল আর কিছু। রাখায় আছে মার কাছে কুল বেল তাল, রাখায় আছে মার কাছে কুল বেল তাল। নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল, নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু,
গাছে 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 বলো গাছে গাছে ফলে আছে আম জাম লিচু তাছাড়াও যদি চাও ফল আর কিছু রাখাই আছে মার কাছে কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। দেখো বলছে গাছে গাছে কবিতার কবির নাম। তাহলে কবির নাম মানে যিনি কবিতাটা লিখেছেন তাকে বলে কবি, যিনি কবিতা লেখেন তাকে বলে কবি। তোমরাও চাইলে কবিতা লিখতে পারো, তোমরাও চাইলে কবিতা লিখতে পারো। আমাদের যারা কবিতা লেখেন তাদেরকে বলা হয় কবি। তো গাছে গাছে কবিতার কবির নাম কে? কবির নাম কি? আমরা এখানে দেখতে পাচ্ছি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি তোমাদের অনেক ছোটদের জন্য অনেক কবিতা লিখেছেন, অনেক অনেক লেখা ওনার আছে। তোমরা যখন বড় হবে ওনার আরও লেখা পড়বে। আচ্ছা, কবিতায় মোট কটি, এখানে ফাঁকা আছে দেখো, কবিতায় মোট কটি ফলের নাম রয়েছে? তাহলে দাঁড়াও, তার আগে এই যে গাছে গাছে কবিতায় কবির নাম, তাহলে তোমরা লিখে ফেলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ঠিক আছে, কবিতায় মোট ড্যাশটি ফলের নাম রয়েছে। দেখো আমরা চলো একবার ফলগুলো গুনে নিই। গাছে গাছে ফল আছে আম জাম লিচু, তাহলে 3টে হলো। তাছাড়াও যদি চাও ফল আরও কিছু রাখা আছে মার কাছে কুল বেল তাল, তাহলে 3 3 6, নাশপাতি জামরুল 6 7 8, কলা ও কাঁঠাল 9 10। তাহলে কটা ফলের নাম আছে? ঠিক করে লিখে ফেলবে। কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও আছে, সেটি হলো, তাহলে কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও আছে। তাহলে বলো তো, আম দিয়ে কি ফুল হয়? জাম দিয়ে? লিচু, আমরা লিচু ফুল বলি কি? অবশ্যই হ্যাঁ। আম, দেখো প্রত্যেকটা ফল কিন্তু আগে ফুল থেকেই ফল হয়, তার মানে আম ফুল আমরা বলতেই পারি, কিন্তু আমরা সেটাকে আম্মুকুল বলি। জাম ফল হিসাবে আমরা পরিচিত না ফুল হিসাবে? যেগুলো মূলত ফুল সেগুলোকে আমরা এরকম বলবো। তুমি বলতেই পারো না মাস্টারমশাই জামের তো ফুল হয়, নিশ্চয়ই হয়, কিন্তু সেটাকে আমরা জাম ফুল বলবো। কিন্তু এখানে আমরা ফুল আলাদা করে, দেখো জাম বললে কিন্তু আমরা ফুলের কথা আমার মনে হয় না, কিন্তু গোলাপ বললে আমার কি গোলাপ ফুলের কথা মনে হয় না গোলাপ ফলের কথা মনে হয়? ঠিক তাই। তাহলে এইভাবে আমরা ভাববো। তাহলে দেখো কুল, কুল হবে না। বেল, হ্যাঁ বেল ফুল, একটা ফুল আছে, তাহলে সেই ফুলটার নাম হবে বেল। আচ্ছা, গাছে গাছে কোন ফল ফলেছে? তাহলে গাছে গাছে কোন ফল ফলেছে? এই দেখো গাছে গাছে ফল আছে আম জাম লিচু, এত ফল ফলেছে। হ্যাঁ, আর মার কাছে কোন কোন ফল রাখা আছে? তাহলে এইখান থেকে তুমি দেখে নাও মার কাছে কি কি আছে। তাহলে সুন্দর করে এই ছকটা তোমরা এরপরে খাতায় করে ফেলো, কেমন? তাহলে এরপর চলো আমরা চলে যাই প্রথম শ্রেণীর একটু বাংলা পড়ায়। আজকে আমরা নদী নিয়ে পড়ব, এবং আজকে কিন্তু তারপরে আমরা একটা নদী বেড়াতে যাব। হ্যাঁ, আমাদের পুরুলিয়া জেলার একটি দারুণ নদী, যেটা বাঁকুড়া জেলা দিয়েও বয়ে গেছে, আরও বেশ কয়েকটা জেলা দিয়ে বয়ে গেছে, তার নাম হচ্ছে কংসাবতী। আজকে আমরা সেই কংসাবতী নদী বেড়াতে যাব। তার আগে নদীর পাড়ে পিকনিকের গল্পটা একটু চলো ভালো করে পড়ে নিই। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের যে প্রথম শ্রেণীর আমার বই আছে তার 242 পাতায় এই যে ছবিটা তোমরা দেখছো, এই ছবিটা আজকে আমরা ভালো করে এটা দেখব এবং পড়ব। দেখো তোমরা কি কি দেখতে পাচ্ছ, আমরা একটু পড়ার চেষ্টা করি। বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকতো। তাহলে দেখো আমরা একটু পড়ি। বয়কার বে তালবস্যয় হস্যি সি র, বেশির। পড়ো আমার সাথে, বয়কার তালবস্যয় হস্যি র, বেশির
ভয়াকার গ ভাগ বেশিরভাগ মানুষ ময়াকার দন্তনয় হস্যু মূর্ধন্য ষ মানুষ বেশিরভাগ মানুষ একটা পড়ো এক টয়াকার একটা সময় দন্তস্ব ম অন্তস্থ সময় নদীর দন্তন্য দয় দীর্ঘী র নদীর ধয়াকার রয়কার হস্যই ধারেই দেখো দেখো ধয়াকার ধা রয়কার রে ধারে হস্যই ধারেই থাকত ধয়াকার থা ক ত থাকত। তাহলে এইভাবে আমরা সুন্দর করে পড়ব এবং পড়ার সময় যে ভাবটা আছে সেই ভাব অনুযায়ী পড়ব। তো পড়ো আরেকবার। বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকতো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নদী, নদীর ধারে মানুষ কত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিকনিক হচ্ছে, সেই পিকনিকের ছবি। হ্যাঁ দেখো, এই দেখো কেউ এখানে এই বাচ্চাটা, এই যে তোমাদের বন্ধুরা একজন রেডিও শুনছে, একটা বিড়াল রয়েছে, দূরে কেউ চান করছে, একজন নৌকাতে রয়েছে, গাছ রয়েছে, এখানে খেলছে দুজন, দেখো ব্যাডমিন্টন খেলছে, এখানে দেখো একজন বসে আছে। তাহলে এইভাবে আমরা, এই দেখো রান্না হচ্ছে এখানে হাঁড়িতে, হাঁড়িতে কি রান্না হচ্ছে? তুমি কিছু গন্ধ পাচ্ছ কি? কিসের রান্না হচ্ছে? যাই হোক, তোমরা দেখো এখানে সবাই মিলে কি সুন্দর যেন একটা বেড়াতে গেছে, একটা কিছু হচ্ছে। তো এরকম নদীর ধারেই বেশিরভাগ মানুষ থাকতো। তারপর কি পড়ছে বলছে শোনো। নদীরই জল খেত দন্তন্য দয় দীর্ঘী র নদীর হস্যই নদীরই জল খেত। দেখো আগে তোমরা, এখন আমরা অবাক হয়ে যাই, নদীর জল খেত। হ্যাঁ, নদীর জল এতটাই পরিষ্কার ছিল, এতটাই জীবাণুশূন্য ছিল, এতটাই রাসায়নিক নোংরা মানে বিভিন্ন বস্তু বর্জিত ছিল, অর্থাৎ তাতে ছিল না যে সুন্দর সেটা খাওয়া যেত, পান করা যেত। আস্তে আস্তে বিভিন্ন সময়ে এই কলকারখানার নানা রকমের নোংরা, নানা রকমের বিষাক্ত জিনিস, নানা কিছু, হ্যাঁ আবর্জনা, তোমরা খেয়াল করে দেখবে মানুষ নদীতে কত কি ফেলে দেয়। এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। তো যাই হোক, এই নদীর জল মানুষ কিন্তু একসময় খেত। নদীর পড়ো পড়ো আমার সাথে। নদীর পাড়ের পয়াকার ঐকার র পাড়ের জমিতে বর্গের জ মহিষী তৈকার জমিতে চাষ চয়াকার মূর্ধন্য স চাষ করত করত করত। তাহলে নদীর পাড়ের জমিতে চাষ করত। পড়ো। নদীতে মাছ ধরত। তাহলে দন্তন্য দয় দীর্ঘী তয়কার নদীতে ময়াকাচ্ছ মাছ ধরত ধরত, নদীতে মাছ ধরত। নদী ছিল মানুষের জীবন। দন্তন্য দয় দীর্ঘী হস্যই নদী ছিল ছয়শীল ছিল মানুষের। ময়াকার দন্তন্বয় সু মানু মূর্ধন্য শয়কার র মানুষের জীবন। বর্গের জয় দীর্ঘী ব দন্তন্য। এরপর দেখো আমরা ঠিক ধরেছি এখানে ছবিটায় পিকনিক। আজ আ বর্গের জ আজ আমাদের, আ ময়াকার দয়কার র আমাদের, বলো পিকনিক। পয়সিক পিক দন্তনয়সিকনিক পিকনিক। আজ আমাদের পিকনিক। নদীর ধারে, নদীর ধারে। আচ্ছা দেখো তো, এই যে আমরা যে এই শব্দগুলোর পরে এই যে একটা করে বাক্য হচ্ছে দিয়ে, এগুলোকে কি বলে গো? এই দাঁড়িগুলোকে, এগুলোকে বলে পূর্ণচ্ছেদ। অর্থাৎ সেই সময় তোমাকে থামতে হবে, বিরতি দিতে হবে। নদীর ধারে
সবাই মিলে এসেছি। দন্ত স বয়াকার হস্যই সবাই, ময়হস্যি লয়কার মিলে, এ দন্ত সইকার ছয় হস্যি এসেছি, সবাই মিলে এসেছি। কেউ নদীতে নৌকো চড়েছে, কয়কার হস্য কেউ, দন্তন্য দয়া দীর্ঘি তয়কার নদীতে নৌকো, দন্তন্নয় ও কয়কার নৌকো চড়েছে, চ ডয় শূন্য রয়কার ছয়কার চড়েছে। কেউ নদীতে নৌকো চড়েছে, ওই দেখো দূরেই আমরা দেখতে পাচ্ছি নৌকো চড়েছে। কজন চড়েছে গো? একজন, দুজন, তিনজন, চারজন, তাই তো? চারজন দেখো চড়েছে। কেউ মাছ ধরছে, কয়কার হস্য কেউ, ময়াকার ছ মাছ, ধর ছয়কার ধরছে। ঘাটে, ঘয়াকার টয়কার ঘাটে, চান চয়াকার দন্তন্য চান, কর ছয়কার করছে। কেউ কেউ নদীর চারপাশ, বড় পড়ো আমার সাথে, নদীর দন্তন্য দয়া দীর্ঘির নদীর চারপাশ, চয়াকার চার পয়াকার তালবস্য পাশ, চারপাশ জমজমাট, জম জমাট, বর্গের জম জম, বর্গের জম একার ট জমাট, জমজমাট। তাহলে আমরা আজকে এই অংশটা পড়লাম, তোমরাও সুন্দর করে বারবার পড়ে এরপর দেখো এখানে কি বলছে। নদী বিষয়ে 3টি লাইন লেখো। হ্যাঁ, নদীকে নিয়ে তোমার মতো করে 3টে লাইন লেখো, কেমন? আর বড়রা তোমরা নদী নিয়ে একটা নিজের মতো করে নদীর ধারে বেড়াতে যাওয়ার গল্প লিখতে পারো, নদীকে নিয়ে একটা রচনা লিখতে পারো, নিজের ভাষায় একটা নদী সম্বন্ধে লেখো। চলো আমরা তোমাদের আজকে আমাদের এই পুরুলিয়া বাঁকুড়ার একটি বিখ্যাত নদী আছে, সেই বিখ্যাত নদীটা হচ্ছে কংসাবতী নদী। এই নদীটা পুরুলিয়ার একটি দৃশ্য তোমাদের দেখায়, চলো। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কংসাবতী নদীর একটি জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। আমরা গিয়েছিলাম দেউলঘাটা। এই দেখো, এই দেউলঘাটায় সেন এবং পাল বংশের আমলে তৈরি এক বিখ্যাত মন্দির আছে, তার পাশে নদীর কি অসাধারণ রূপ তোমরা দেখো, আমরা তোমাদের দেখাচ্ছি। নদীর জলে হাত রাখতে নদী, দুহাতে আমার এলো ঠেলো নদী, বলল বন্ধু কোথা চলে গিয়েছিলে, কেন মন নিয়েছিলে চলে যাবে যদি। তাহলে দেখলে তো, এইভাবে আমরা নানা জায়গা ঘুরে ঘুরে অনেক কিছু জানবো, দেখবো। বিশ্বজোড়া পাঠশালা, সেখান থেকে তো আমাদের সব কিছু শিখতে হবে। তো চলো এরপর আমরা চলে যাই তোমাদের 3য় শ্রেণীর একটি কবিতায়, যে কবিতাটা আমরা গানের সুরে করব, এবং আমার সাথী আজকে মহুল। আজ আমরা 3য় শ্রেণীর পাতাবাহার বইয়ে 111 পাতায় তোমাদের প্রেমেন্দ্র মিত্রের এই দারুণ কবিতাটি আছে। এই কবিতাটা আগমনী, আমরা আজকে এই কবিতাটা গানের সুরে করব। কিন্তু কোন গানের সুরে করব? তোমাদের ভীষণ পরিচিত গানের সুরটা, আমাদের খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার যে শুরুর গানটা, সেই সুরেই করা যাক, কেমন? দেখা যাক কেমন লাগে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ এই গানটার নতুন কোনো সুর দিতে পারো নিশ্চয়ই আমাদের জানিও, আমরাও সেটা শিখে নেব। তো চলো শুরু করা যাক। বর্ষা করে যাব যাব শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। বলো, বর্ষা করে যাব যাব শীত এখনো দূর, এরই মধ্যে
মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনে বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকের ফাঁক। থেকে থেকে তাই কি শুনে বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকের ফাঁক। আকাশ বাতাস আনমনাদ শুনে কোন ধ্বনি, চিরনূতন হয়েও অচিন একার আগমনী। আকাশ বাতাস আনমনাদ শুনে কোন ধ্বনি, চিরনূতন হয়েও অচিন একার আগমনী। চিরনূতন হয়ে অচিন একার আগমনী। তাহলে চলো এরপর আমরা এক লাইন করব, আমি এক লাইন করব এবং আমার সাথে মহুল যখন করবে আলাদা করে তোমরা কিন্তু মহুলের সঙ্গে করবে, কেমন? চলো। বর্ষা করে যাব যাব শীত এখনো দূর, বর্ষা করে যাব যাব শীত এখনো দূর। এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে। ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনে বুক কাঁপানো ডাক, থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক। হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক। হাঁকটা যতই হোক না যাব মধ্যে ফাঁকের ফাঁক। আকাশ বাতাস আনমনায়াত শুনে কোন ধ্বনি, আকাশ বাতাস আনমনাদ শুনে কোন ধ্বনি। চিরনূতন হয়েও অচিন একার আগমনী। চিরনূতন হয়ে অচিন একার আগমনী। চিরনূতন হয়েও অচিন একার আগমনী। চিরনূতন হয়ে অচিন একার আগমনী। তাহলে এবার তোমরা বারবার 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 এই গানটা অভ্যাস করে নাও, শুনে নাও এবং সমস্ত শক্ত বানানগুলো ভালো করে দেখে নিয়ে সেগুলো একটু সুন্দর করে লেখার চেষ্টা করো। এবং এর পরের দিন আমরা এই গানটার যে তোমাদের বিভিন্ন অনুশীলনের বিষয়গুলো আছে সেগুলো জানবো এবং প্রেমেন্দ্র মিত্রকে নিয়ে আমরা জানবো। তার আগে তোমরা নিজেদের মতো করে একটু জেনে নাও, ঠিক আছে? তাহলে আশা করি ভালো লেগেছে। এরপর কবিতাটা সুন্দর করে গাও এবং না দেখে লেখার চেষ্টা করো। তো চলো এরপর আমরা চলে যাই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জন্য বানানো এই বিশেষ ক্লাসটায়। আজকে আমরা হাতে কলমে দারুণ মজা করে দশমিক এবং আরো অনেক বিষয় শিখে নেব। চলো যাই ওই ক্লাসটায়। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর মাপামাপির গল্প নিয়ে হাজির হয়েছি। যদিও ক্লাসটা চতুর্থ শ্রেণীর বলে শুরু করছি, কিন্তু পঞ্চম শ্রেণীর তোমরা যারা আছো অনেক বিষয় আছে যেগুলো তোমাদেরও কাজে লাগবে, তোমাদেরও বইয়ে আছে। আসলে এটা আমাদের সবার জেনে রাখা দরকার। তো ঠিক সেরকমভাবে চতুর্থ পঞ্চম আলাদা আলাদা করে তো কিছু হয় না।
যেমন যোগ জানলে সবারই কাজে লাগে, বিয়োগ জানলে সবারই কাজে লাগে, ঠিক সেরকম আজকে আমরা মাপামাপির গল্পটার সঙ্গে যে যে জিনিসগুলো জেনে নেব সেটা হলো কোনো জিনিসটার যে মানে ভগ্নাংশের ধারণা এবং দশমিকের ধারণা। তো সেটা আমরা আজকে ভালো করে বোঝা শুরু করব আজ থেকে। তো আজকে আমাদের কিছু উপকরণ লাগবে, এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে, কিছু আমরা হাতে কলমে করব এবং হাতে কলমে করতে করতে আমরা আজকে শিখব। তাহলে দেখো এখানে ওরা শীষের কয়েকজন বন্ধু বলছে যে পেন্সিলের শীষটা ভেঙে গেছে, ছোট্ট পেন্সিলের শীষ, সেই ছোট্ট পেন্সিলের শীষটা আমরা কি করে মাপতে শিখব। তো চলো আমরা আজকে কি কি মাপবো তার সাথে বলে দিই। আমরা আজকে তোমাদের স্কুলে যে আয়রন ট্যাবলেট দেওয়া হয় সেই আয়রন ট্যাবলেটের মতো দেখতে আয়রন ট্যাবলেট, দেখো এই আয়রন ট্যাবলেট আমরা কতটা লম্বা, কতটা চওড়া, কতটা তার মানে এই আয়রন ট্যাবলেটটা চওড়া কতটা, এগুলো তো গোল গোল, সেইটা আমরা আজকে মাপতে শিখব। আমরা আজকে ছোট্ট ছোট্ট জিনিস, তোমার হাতের কাছে বিভিন্ন ছোট্ট ছোট্ট জিনিস, যেমন ধরো আমরা আজকে এই যে পেন্সিলটা আছে, এই পেন্সিলটার শীষটা কতটা লম্বা, এইগুলো মাপবো। হ্যাঁ, তাহলে ছোট ছোট জিনিস মাপতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে না, আমাদের লাগবে একটা ছোট্ট এরকম মাপার ফিতে। তো এই মাপার ফিতের আমরা জেনে গেছি যে এই ছোট্ট ছোট্ট ভাগগুলোকে, এই আমরা জানি এই একদম ছোট ছোট ভাগগুলোকে বলে মিলিমিটার। তো এই মিলিমিটার ব্যাপারটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারি। এই দেখো তোমাদের যে গ্রাফ পেপার আছে এটাকে বলে গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারের ছোট্ট ছোট্ট ভাগগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা মিলিমিটার। তো আমরা আজকে এই যে তোমাদের মিলিমিটার, সেন্টিমিটার, এগুলোর ধারণাগুলো তৈরি করব এবং তার সাথে আমরা আজকে আরও একটা জিনিস শিখব যে বৃত্ত, কেন্দ্র, পরিধি, এই সমস্ত জিনিসগুলো শিখব। তো এটার জন্য তোমাকে যেটা করতে হবে, দেখো যে আমরা তোমাদের বইয়ে যে বিষয়গুলো আছে সেগুলো বুঝতে গেলে তোমাদের বইয়ে যদি তুমি দেখো যে এই দেখো এখানে বলছে 2 মিলিমিটার হচ্ছে 1 সেন্টিমিটারের 10 ভাগের 2 ভাগ, তাই তো? তাহলে দেখো তোমাদের এই বইয়ে তোমরা ভগ্নাংশ শিখেছো, ভগ্নাংশ শিখে তোমরা এই বিষয়গুলো জেনেছিলে। তো আমরা আবার তোমাদের বলে দিই যে এই ভগ্নাংশের ধারণাগুলো আরও ঠিকঠাক করতে গেলে আমাদের এই ধারণাটা তৈরি করার জন্য আমাদের যেটা দরকার, এই অংশটা তৈরি করতে আজকে আমরা শিখব। এই দেখো একটা বৃত্ত যার 0.1 অংশ রং করলো। তাহলে দেখো 0.1 ব্যাপারটা কি, 10 ভাগের 1 ভাগ। তাহলে এই যে জিনিসটা করতে গেলে আমাদের তো এমন একটা বৃত্ত বানাতে হবে যেটাকে 10 ভাগ করতে হবে। তাহলে কি করে 10 ভাগ করব? আমরা জানি যে কোনো একটা বৃত্তকে নিয়ে, হ্যাঁ, এই ধরো কোনো একটা বৃত্তকে নিলে, আমি এরকম একটা বৃত্ত নিয়েছি, এই বৃত্তটাকে যদি আমরা 2 ভাগ করি, আমরা দেখতে পাই, আমরা জানি এই প্রতিটা ভাগকে বলে 2 ভাগের 1 ভাগ। এই প্রতিটা ভাগকে বলে 2 ভাগের 1 ভাগ। তাহলে এটাকেও যদি আমরা ঠিক সমানভাবে আরও 2 ভাগ করে দিই, সমান আমরা পেয়ে যাই প্রত্যেকটা ভাগ 4 ভাগের 1 ভাগ। এইগুলোকে বলে, আমরা জানি যে এই ভাগটার নাম হচ্ছে কি, জেনে গেছি বলো, এই ভাগটার নামকে এটাকে বলে 4 ভাগের 1 ভাগ। আবার আমরা যদি এইটা দেখো 4 ভাগের 1 ভাগ কেন না, এরকম 4টে ভাগ হয়ে গেল, গোটা জিনিসটা 4টে ভাগ হয়ে গেল, সেই জন্য এই এক একটা ভাগকে বলে 4 ভাগের 1 ভাগ। এই যে 4 ভাগের 1 ভাগ। তো ঠিক সেই রকম ভাবে আমরা যদি এটাকে আরও আবার এরকম ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাই 4 ভাগের 1 ভাগকে যদি প্রত্যেকটা ভাগ আবার দেখো 2 ভাগ হয়ে গেল, তার মানে এই রকম কটা ভাগ হলো, 1টা 2টো 3টে 4টে 5, এই দেখো 1টা 2টো 3টে 4টে, আর এইদিকেও 1 2 3 4, তার মানে এই প্রত্যেকটা ভাগকে আমরা বলতে পারি 8 ভাগের 1 ভাগ। এগুলো বানানো খুবই সোজা, কিন্তু 10 ভাগের 1 ভাগ আমরা কি করে বানাবো? 10 ভাগের 1 ভাগ আমাকে এমন একটা বৃত্ত বানাবো আজকে আমি, যেটা হবে আমার 10 ভাগের 1 ভাগ। তাহলে তার জন্য আমার কি কি লাগবে না, আমার একটা পেন্সিল কম্পাস লাগবে, একটা চাঁদা লাগবে, একটা স্কেল লাগবে এবং একটা কাঁচি লাগবে। তাহলে চলো আমরা আজকে 10 ভাগের 1 ভাগের এই ভগ্নাংশটা বানাতে শিখি। তাহলে আমরা আরেকটা জিনিস শিখে গেছি, কি বলতো? আমরা এর আগে শিখে গেছি যে একটা বৃত্তের চারধারে, একটা বিন্দুর চারধারে যে যতটা কোণ তৈরি হয় তাকে বলে 360 ডিগ্রি। এটা আমরা শিখে গেছি।
কারণ আমরা জেনে গেছি যে এই যে যেমন ধরো এই কোণটাকে বলে আমরা জানি 90 ডিগ্রি। তাহলে 90 করে যদি আমার 4টে 90 হয় তখন তাকে আমরা বুঝতেই পারি যে 4টে 90 মানে 360 ডিগ্রি। তাহলে এই বিন্দুর চারিদিকে আমরা আগে শিখে গেছি যে এই বিন্দুর চারিদিকে মোট কোণের পরিমাণ হচ্ছে কত? 360 ডিগ্রি। তাহলে এই দেখো 360। তাহলে আমরা জানি 360 মানে কি? 300 আর 60, 300 আর 60। তার মানে আমরা যদি 360 বানাই কাট দিয়ে আমরা পেয়ে যাই 100, 200 এবং 300। এই 360 এটাকে আমাকে করতে হবে কি 10, 20, 30, 40, 50, 60। এটাকে আমাকে 10 ভাগ করতে হবে। তাহলে আমি 10 ভাগের 1 ভাগ করতে গেলে এই 360 ডিগ্রিকে আমাকে 10 ভাগ করতে হবে। তাহলে 360 ডিগ্রিকে 10 ভাগ করব। চলো আমরা একটু বুঝে নিই হাতে কলমে কি করে, আগে অঙ্কটা করে নিই। 360কে আমরা 10 ভাগ করব। তাহলে আমরা কি করলাম, খাতায় লিখলাম, তোমরাও লেখো 360। তাহলে আমরা আবার বলছি 360 মানে এইটা আমরা যদি এখানে 71, এখানে 100, এখানে 100 লিখি তাহলে এই 360কে আমাকে 10 ভাগ করতে হবে। তাহলে আমরা এই যে 360 তোমরা বানালে বলো তো দেখি, এই যে দেখো আমরা 360 বানালাম। আমার কাজ হচ্ছে আমরা এই যে 360 নিয়েছি, এই 360কে 10 জায়গায় ভাগ করতে গেলে আমরা বুঝতে পারছি এই 3টে 100কে আমরা 10 জায়গায় ভাগ করতে পারবো না। 3টে 100কে 10 জায়গায় ভাগ করতে পারবো না, তাই 3টে একটা 100-র বদলে আমি পাবো আরও 10টা 10, আরও আর এইটার বদলে আরও 10টা 10 এবং এইটার বদলে আরও 10টা 10। তাহলে আমি 3টে 100-র বদলে আমি কটা 10 পাবো? আমরা জানি 3টে 100-র বদলে আমরা পাবো 30টা 10। অর্থাৎ 30টা 10 আমার তৈরি হলো। 30টা 10, এই 30টা 10 আর আগের 6টা 10 মিলে আমার মোট হয়ে গেল 36টা 10। তার জন্য এই যে আমরা বলি 3 আছে, 3 গেল না। তাহলে আমার এবার 36টা 10 নিয়ে আমার কাজ। তাহলে আমি 36টা 10কে অবশ্যই ভাগ করব। 10টা জায়গায় যদি ভাগ করি 3টে করে 10 থাকবে, তাহলে 10 3 30। তাহলে দেখো আমার 6 নেমে গেল, 0 নামলো, 10 6 60। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার এখানে করতে হবে কি 36 ডিগ্রি। তার মানে আমার 360 ডিগ্রিকে যদি আমি 10 ভাগ করি, 360 ডিগ্রিকে যদি আমি 10 ভাগ করি তাহলে আমি পাবো প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে 36 ডিগ্রি। তাহলে দেখো এই যে আমরা বৃত্তটা বানাবো, এরপর চলো এই বৃত্তটা আমরা 36 ডিগ্রি করে বানাবো। তাহলে তার আগে আমরা একটা বৃত্ত আঁকতে শিখে নিই। বৃত্ত আঁকতে শিখতে হবে আমাদের। বৃত্ত আঁকতে শিখতে গেলে আমাদের কম্পাস লাগবে। কম্পাস লেগে দেখো এখানে যেহেতু আমাকে এটা দিয়ে বানাবো, তাহলে আমি আমার এই যে এটাকে বলে ব্যাসার্ধ। অর্থাৎ এই যে তুমি এই যে অংশটা টানলে এইটার উপর নির্ভর করছে তোমার বৃত্তর ব্যাসার্ধ কতটা হবে। তাহলে আমি এই ব্যাসার্ধ বানালাম। তাহলে দেখো বলে এটাকে বলে পরিধি। তাহলে আমি কি করব, এরপর বৃত্তটাকে কেটে নিই। চলো তাহলে আমি বৃত্তটাকে সুন্দর করে কাঁচি দিয়ে ঠিক দাগ বরাবর কেটে দিলাম। তাহলে দেখো আমরা আজকে শিখছি কি না, পেন্সিল কম্পাস ব্যবহার করে একটা সুন্দর বৃত্ত আঁকা এবং এই বৃত্তটা দিয়ে তুমি ভগ্নাংশের বিভিন্ন নির্দিষ্ট মাপ আঁকা। অর্থাৎ এমনি ভাঁজ করে কিন্তু 10 ভাগের 1 ভাগ তুমি বানাতে পারবে না। 10 ভাগের 1 ভাগ বানাতে গেলে তোমাকে কি করতে হবে, এইরকমভাবে নিখুঁতভাবে চাঁদার সাহায্য নিতে হবে। বা তোমাকে যদি আমি বলি যে 7 ভাগের 1 ভাগ করতে, ধরো তুমি একটা রামধনু, একটা তুমি নিউটনস রিং বানাবে। নিউটনস রিংয়ে তোমাকে 7টা রং দিতে হবে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। 7টা রং দিলে তবে তোমার ওটা তুমি 7টা রং দিতে পারবে। তাহলে এগুলো আমি ডাস্টবিনে ফেলে দেব। তো চলো তাহলে এই আমার দেখতে পাচ্ছি হয়ে গেল। হ্যাঁ, এরপর আমি করব কি, একটা দাগ টানছি। দেখো যে কোনো জায়গায় তুমি এই দিকে আমি করছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। চলো
আমরা একটা দাগ টানছি। তাহলে দেখো দাগ টানার নিয়ম হচ্ছে, তোমাকে আমি পেন দিয়ে করছি যাতে বুঝতে সুবিধা হয়, তোমাদের নিখুঁত হয়। তাহলে এই আমি কেন্দ্র থেকে পরিধি বরাবর একটা দাগ টেনে দিলাম। এই দাগ তুমি এইরকম যত দাগ টানবে সেই প্রত্যেকটা দাগ কিন্তু নির্দিষ্ট মাপের হবে। এই যে মাপটা, এই জিনিসটার কি নাম জানো? এটাকে বলে ব্যাসার্ধ। এটাকে বলে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধ। তার মানে এই শব্দটার মধ্যে আছে ব্যাস যুক্ত অর্ধ, মানে অর্ধেক, ব্যাসার্ধ। তাহলে দেখো এটাকে বলে ব্যাসার্ধ। তাহলে এরপর আমি করব কি, এই যে এইটাকে নিলাম দিয়ে ঠিক বসালাম। দেখতে পেয়েছো নিশ্চয়ই তোমরা কেমনভাবে বসাচ্ছি, এই বিন্দুটা এখানে, আর এই যে শূন্যর মধ্যে দিয়ে দেখো গেছে। এরপর আমাকে 36 ডিগ্রি আঁকতে হবে। তাহলে এই যে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30, এরপরে এখানে চলে যাও, এই দেখো 31, 32, 33, 34, 35, 36। তাহলে এই হলো আমার 36 ডিগ্রি। তাহলে আমি নিখুঁতভাবে এখানটা একটা দাগ দিয়ে দিলাম। তাহলে এই দেখো, এইটা তুমি যে এটা দাগ দিয়ে দিলে, এখানে প্রথমে আগে দাগ দেবে, তারপরে এখানে একবার দাগ দেবে, দিয়ে এই হয়ে গেল। ওহো, আমার একটু ভুল হলো, এই হয়ে গেল। তাহলে দেখো এইটা আমার হয়ে গেল কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাই আমার এই পুরোটার আমার এটাই হচ্ছে 10 ভাগের 1 ভাগ। তাহলে আবার আমি এখানে এইবার আমি একটা বুদ্ধি করব, কি বলো তো? 36, তাহলে 36-এর 2 দিয়ে গুণ করলে কত হয়? 72। তাহলে এই দেখো 70, 71, 72 ডিগ্রি। 36 3-এ, তাহলে চলো আমরা 36-কে 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? আমরা 36-কে 3 দিয়ে গুণ করব, 6 3 18, 3 3 9, 1 10, তাহলে 108 ডিগ্রি। 36-কে 4 দিয়ে গুণ করব, 4, 6 4 24, 2, 4 3 12, 6 4 24, 2 হাতে রইল, 4 3 12, 13 14। তাহলে দেখো এইভাবে, আচ্ছা 36-কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 36-কে 5 দিয়ে গুণ করলে, চলো 6 5 30, 3 রইল হাতে, 5 3 15, 16 17 18। হ্যাঁ, তাহলে 180 ডিগ্রি। তার মানে তুমি বুঝতে পারছো যে এই 180 ডিগ্রিকে আমরা 5 ভাগ করব, কারণ 360-কে যদি আমরা 360 ডিগ্রিকে যদি আমরা 10 ভাগ করি, তাহলে 180 ডিগ্রিকে 5 ভাগ করতে হবে। তাহলে এই দেখো, তাহলে আমি এক চান্সে বসিয়ে পেয়ে যাব, একেবারে পেন্সিল কম্পাস তুলবো না। তাহলে আমি এখানে রাখলাম এই 72 ডিগ্রি। এই 72 ডিগ্রি, তারপর 108 ডিগ্রি, তাহলে 100, এই দেখো 100, 105, 6, 7, 8, 108 ডিগ্রি, 144, তার মানে 100, 10, 20, 30, 40, এই যে 140, আর এই 45-এর ঠিক আগে 44 ডিগ্রি। তাহলে দেখো আমি দাগগুলো পেয়ে গেলাম। এরপর আমি করব কি, কেন্দ্র বরাবর এগুলোকে সোজা বাড়িয়ে দেব। তাহলে চলো আমি প্রথমে এক ধার থেকে শুরু করি, এই বাড়ি দিলাম এটাকেও, এরপর এটাকেও বাড়ি দিতে হবে, বর্ধিত করতে হবে একদম এপার ওপার, এই বাড়ি দিলাম। এরপর এই বিন্দুটা
এটাকেও আমি বাড়িয়ে দিলাম, এই বিন্দুটা, এটাকেও আমি বাড়িয়ে দিলাম, আর আমি পেয়েছিলাম এই একটা বিন্দু, তাই তো? তাহলে এটাকেও আমি এই ঠেকালাম, এই দেখো। তার মানে আমি এখন এই যে টুকরোটা পেলাম এর প্রত্যেকটা ভাগ হচ্ছে 10 ভাগের 1 ভাগ। এই প্রত্যেকটা ভাগ হচ্ছে 10 ভাগের 1 ভাগ। এই 10 ভাগের 1 ভাগকেই বলে 0.1। 10 ভাগের 1 ভাগকেই বলে 0.1। ঠিক আছে? এই দেখো, এইটাকেই আমরা বলবো 10 ভাগের 1 ভাগ। তাহলে এটাই সমান হচ্ছে 0.1। তাহলে এরপর দেখো, আমরা চলো একটু বুঝে নিই যে কোনো জিনিস মাপামাপির ক্ষেত্রে আমাদের এই ভগ্নাংশের ব্যাপারটা কিভাবে কাজে লাগে। তো চলো, আমরা তোমাদের বলেছিলাম যে আমরা একটা সরু দেখে একটা ছোট্ট ট্যাবলেটকে মাপবো। তাহলে চলো আমরা এখানে একবারে বসালাম। আমি দেখতে পাচ্ছি কত মিলিমিটার। এই 1 সেন্টিমিটারকে ভালো করে দেখো, এই 1 সেন্টিমিটারকে যদি আমরা সমান 10টা ভাগে ভাগ করি, তার কভাগ এই যে ট্যাবলেটটার ব্যাস 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগের কাছাকাছি। তার মানে আমরা চলো একটু বুঝে নিই যে এই যে আমরা একটা গ্রাফ পেপারকে নিয়েছি, দেখো এই গ্রাফ পেপারকে নিয়ে এই গ্রাফ পেপারটাকে আমরা যদি সমান 10টা ভাগে ভাগ করি, দেখো তাহলে এইগুলো যদি আমরা সরু সরু ভাগ করতে পারতাম, তাহলে আমরা দেখো ভাগ করছি, একটা, এই 2 ভাগ, এই 3 ভাগ, এই 4 ভাগ, এই 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, তাহলে দেখো এই যে ভাগগুলো, এইগুলো মোটামুটি তোমরা বলতে পারো 1 মিলিমিটার। তার মানে 1 সেন্টিমিটারকে আমরা সমান দেখো 10টা ভাগে ভাগ করে দিয়েছি মোটামুটি। এটা তো নিখুঁত হবে না, কারণ এটা এত সূক্ষ্ম কাজ। এটা আরও ধৈর্য ধরে আরও ঠিক করে তুমি যদি করতে পারবে। তাহলে এই দেখো, এইগুলো আমরা পাশাপাশি বসিয়ে দেখতে পাচ্ছি যে 1 সেন্টিমিটারকে, অতএব এই 1 সেন্টিমিটারকে মানে এই যে এইটা হচ্ছে 1 সেন্টিমিটার, এই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারকে যদি আমরা সমান 10টা ভাগে ভাগ করি, তাহলে এই একটা ভাগকে বলে 10 ভাগের 1 ভাগ। তাহলে এই ভাগটার নাম হচ্ছে 1 মিলিমিটার। এই যে যতটা চওড়া এই কাগজটা, এইটা হচ্ছে এতক্ষণে হয়ে গেল, এই দুটোকে পাশাপাশি বসালে 2 মিলিমিটার। তার মানে আমরা শিখে গেলাম যে, চলো আমরা ভগ্নাংশের যে ভাগটা থেকে আমরা বুঝে গেলাম যে এই যে ছাপটা আমরা, চলো এরপরে করি। তোমাদের বইয়ে যে এই ছকটা দেওয়া আছে, তাহলে চলো এরপর আমরা তোমাদের এই যে ছকের এই অঙ্কগুলো আছে এগুলো একটু ভালো করে বুঝে নিই। তাহলে আমরা যে জিনিসটা বানালাম, প্রথমে করলাম কি, এটাকে আমরা কেটে নিই ঠিক সমানভাবে। দেখো, তার মানে আমার যেটা দাঁড়ালো, এখন আমার এই যে পুরো যে কাগজটা ছিল একটা গোটা কাগজ, সেটাকে আমি 10 ভাগ করে নিতে পারলাম, প্রত্যেকটা সমান 10 ভাগ। হ্যাঁ, একদম নিখুঁত সমান হয়নি, কিন্তু মানে একদম নিখুঁতের কাছাকাছি, কারণ আমি এখানে কিসের সাহায্যে করেছি, চাঁদার সাহায্যে করেছি। তাহলে এই দেখো, তাহলে আমার এইটা হয়ে গেল। এরপর আমি এটাকেও সমান 10 ভাগ করে নিচ্ছি, এই তাহলে আমি এখন পুরো গোটা কাগজটাকে সমান 10 ভাগ করে নিয়েছি।
তাহলে তুমি বুঝতে পারছো যে আমরা পুরো কাগজটাকে দেখো, তোমাদের সামনেই করলাম, আমরা পুরো কাগজটাকে সমান 10টা ভাগে ভাগ করে নিয়েছি। এই প্রত্যেকটা ভাগকে আমরা কি নাম দিচ্ছি? 0.1। 0.1 এই প্রত্যেকটা ভাগকে আমরা এরকম সমান ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে আমি এগুলোকে এখানে রাখলাম। তাহলে চলো দেখো, আমরা সমান 10টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমার এখানে প্রশ্ন হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার ক ভাগের ক ভাগ? তাহলে চলো আমরা দেখো, এই 2 মিলিমিটার মানে আমরা জানি যে এই যে ছোট্ট ছোট্ট দুটো ভাগ, মানে এই যে তোমার এইখানের এই যে এই 1 মিলিমিটার আর এই 1 মিলিমিটার, এই দুটো পাশাপাশি হচ্ছে 2 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার 2 মিলিমিটার মানে 1 সেন্টিমিটারের ক ভাগের ক ভাগ? তাহলে 10 ভাগের 2 ভাগ। এই যে তোমরা এখানে লিখলে 2 মিলিমিটার মানে 1 সেন্টিমিটারের 10 ভাগের 2 ভাগ। তাহলে এই 10 ভাগের 2 ভাগটাকে আমরা খাতায় কিভাবে লিখব? তাহলে চলো আমরা এইগুলো পরপর করে নিই, একটা একটা করে তোমাদের বইয়ে যেগুলো আছে হাতে কলমে বুঝে নিই। 2 মিলিমিটার, 2 মিলিমিটার। মিলি মানে আমরা জানি কি? মিলি মানে কি বলো? না, 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ। এই মিলি কথাটা মানে তো তোমরা জানো যে এটা মানে হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। তাহলে 2 মিলিমিটার সমান, এটাকে আমরা বলতে পারি 1 সেন্টিমিটারের, মানে এই যে 2 মিলিমিটার, এই যে দেখো এই যে ছোট্ট করে আমরা 2 মিলিমিটার ভাগ করে রেখেছি, ছোট্ট করে 2 মিলিমিটার 1 সেন্টিমিটারকে ক ভাগ করে এইরকম দুটো ভাগ পেয়েছি? 10 ভাগ করে। তাহলে 1 সেন্টিমিটারের 10 ভাগের 2 ভাগ। তাহলে আমরা কি জানি? 10 ভাগের 1 ভাগ মানে আমরা জানি এটা কি বলে? 0.1। তাহলে 10 ভাগের 2 ভাগ মানে দুটো 0.1। এটা একটা 0.1, তাহলে 0.1 আর 0.1, তাহলে আমার হয়ে গেল 0.2 সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা লিখব 2 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে চলো পরের অংশটা আমরা করি, 3 মিলিমিটার। তাহলে চলো আমরা 3 মিলিমিটার প্রথমে নিই। আমরা এই 1 মিলিমিটার নিলাম, এই যে এটা যতটা চওড়া 2 মিলিমিটার, আর এই 3 মিলিমিটার। 3 মিলিমিটার মানে মোটামুটি এই এতটা চওড়া, এই এতটা হচ্ছে 3 মিলিমিটার। আবার বলছি 3 মিলিমিটার মানে হচ্ছে 1 মিটারের 1000 ভাগের 3 ভাগ। আর সেন্টিমিটারের, তাহলে আমরা 3 মিলিমিটার সেন্টিমিটারের সঙ্গে সম্পর্ক বার করছি। তাহলে 3 মিলিমিটার, 3 মিলিমিটার সমান 1 সেন্টিমিটারের এই যে তোমরা বলো গোটা সেন্টিমিটারটাকে, এটা তো 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 10 ভাগ করেছি, তার 3 ভাগ নিয়েছি। তাহলে এটাকে আমরা বলবো 10 ভাগের 3 ভাগ। 10 ভাগের 3 ভাগ। তাহলে 10 ভাগের 3 ভাগ মানে এই 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, আর 10 ভাগের 3 ভাগ। তাহলে 10 ভাগের 3 ভাগ মানে 3টে 0.1, 3টে 0.1 মানে 0.3, 3টে 1 মানে 3, 3টে 30 মানে 3টে 10 মানে 30, 3টে 100 মানে 300। ঠিক সেরকম 3টে 0.1 মানে সমান 0.3 দিয়ে এককটা লিখতে হবে, সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেলে। তাহলে আমরা আরেকটা করি, এই ধরো এই অংশটা করছি। হ্যাঁ, এই ধরো আমরা নিলাম
এই ছোট্ট করে নিই 1 সেন্টিমিটারের 10/4 5 আর এই ধরো 6 এই তার মানে এটাকে যদি আমরা নিখুঁতভাবে পাশাপাশি রাখি তাহলে আমরা জানি এটা কতটা চওড়া হবে 6 মিলিমিটার। এটা মোটামুটি 6 মিলিমিটার চওড়া হবে, তাই তো? তাহলে 6 মিলিমিটার। চলো আমরা এটা করি। তাহলে আমরা এখন লিখব 6 মিলিমিটার সমান 1 মিটারের 10/, এই যে আমরা এখানে এক জায়গায় করে দিয়েছি 6 ভাগ। আবার দেখে নাও 10/1 ভাগ, সব ভাগগুলোকে আলাদা আলাদা করে রাখি। এই দেখো 3 4 5 আর এই দুটো মিশে গেছে 6। তাহলে 10/6 ভাগ তোমরা দেখতে পাচ্ছ 10/6 ভাগ। তাহলে 10/6 ভাগ, তাহলে আমরা এটা লিখলাম 1 সেন্টিমিটারের 10/6 ভাগ। তাহলে 10/6 ভাগ মানে এই যে 10/1 ভাগ মানে 0.1, 10/2 ভাগ মানে 0.2, 10/3 ভাগ মানে 0.3, 10/4 ভাগ মানে আরও একটা 0.1, মানে আমরা 10/4 ভাগ, 10/5 ভাগ, 10/6 ভাগ। তাহলে এটাকে আমরা বলতে পারি এক গোটাটার 1 সেন্টিমিটারের 10/6 ভাগ মানে কটা 0.1? 6টা 0.1। এই যে দেখো 6টা 0.1। তাহলে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6। তাহলে এটাকে আমরা লিখব সমান 0.6 সেন্টিমিটার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। রটা পরে লিখে দিলাম। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে তাহলে চলো আমরা ছোট্ট করে বলেছিলাম যে আমরা দুটো সরু জিনিস মাপবো। তাহলে দেখি আমার এই যে পেন্সিল, এই ছোট্ট জিনিসটা আমরা একটু মেপে নিই। আমরা একটু চলো দেখে নিই কাছ থেকে। তাহলে চলো আমরা এই সিসটা মাপি। সিসটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা এই যে ছকটাতে দেখতে পাচ্ছ, দেখো কত মিলিমিটারের ঘরকে সরিয়েছে। এই দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সিসটা যদি আমরা এইখানটা দেখি, এই দেখো আমরা দেখতে পাচ্ছি 1 ঘর 2 ঘর এই 3 ঘরের কাছাকাছি, তাই তো? তাহলে এই সিসটা এইখানটা হচ্ছে 3 মিলিমিটার চওড়া। তাহলে আমরা বললাম, বা এই যে ধরো এই পেন্সিলটা কতটা চওড়া দেখি। হ্যাঁ, এই যে ধরো আমার যে রং পেন্সিলটা আছে, রং পেন্সিলটা তোমরা এই যে দেখো গ্রাফ পেপারে বসালে তুমি বুঝতে পারবে। গ্রাফ পেপারের উপরে লম্বভাবে বসালে আমরা দেখতে পাচ্ছি কটা ঘর ফাঁকা পড়ে রয়েছে। দেখতে পাচ্ছি এই একটা, এই দেখো একটা, দুটো ঘর ফাঁকা পড়ে আছে। তাহলে এই অংশটা 1 সেন্টিমিটারের 10/8 ভাগ। তার মানে এটাকে আমরা বলতে পারি 0.8 সেন্টিমিটার। 0.8 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা, বা ধরো এই যে ধরো আমার এই যে চামচের এই অংশটা দেখি আমি বসাই, সরু অংশটা কতটা চওড়া। তাহলে আমি এই গ্রাফ পেপারের উপর বসিয়ে দিয়েছি। দেখো একদিকটা ঠিক সমান করে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কটা ঘর পড়ে রয়েছে। আমি দেখো এই যে সরু অংশটা, সবচেয়ে সরু অংশটা কটা ঘর পড়ে রয়েছে, 1 2 3 4। তার মানে এটা 1 সেন্টিমিটারের 4টে ঘর পড়ে রয়েছে। তার মানে এদিকে 6টা ঘর আছে। তার মানে 1 সেন্টিমিটারের 10/6 ভাগ মানে 0.6 সেন্টিমিটার বা 6 মিলিমিটার। তাহলে 6 মিলিমিটার মানে 0.6 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ছোট 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 জিনিসের আজকে মাপ শিখলাম এবং আমরা আজকে শিখে গেলাম যে 0.1 ব্যাপারটা। এর পরের দিন আমরা একটা নতুন কার্ড বানাবো, যাতে এই কার্ডের সাহায্যে আমরা এই অঙ্কগুলো অন্য অঙ্কগুলোর মতোই করতে পারি। কেমন? তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো, তোমাদের 4র্থ শ্রেণীর 154 পাতায় এই অঙ্কগুলো আছে। এগুলো সুন্দর করে একটু করার চেষ্টা করো এবং অবশ্যই আবার বলছি, ওই দশমিকের কার্ডটা বানিয়ে কিন্তু অঙ্কগুলো করবে। কেমন?
আর কিছু অঙ্ক দিচ্ছি, এগুলোও করো। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 5 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত ভাগের কত ভাগ? একটি বিন্দুর চারিদিকে মোট কোণ কত ডিগ্রি? এমন একটি বৃত্ত আঁকো যার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। একটি বৃত্ত এঁকে তার কেন্দ্র ও পরিধি চিহ্নিত করো, অর্থাৎ দেখাও। এরপর যেগুলো বলছি এগুলো হাতে কলমে করতে হবে। 3টে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো মোটা কাগজে। কাগজগুলিকে পরিধি বরাবর গোল করে কেটে নাও, দিয়ে তারপর একটি কাগজকে সমান 5 ভাগ করো, একটিকে সমান 6 ভাগ করো এবং আরেকটিকে সমান 12 ভাগ করো, আর আমাদের পাঠিয়ে দাও। তাহলে এরপর চলো আমরা চলে যাই ওই মজার খেলনা বানানোর ক্লাসে। হ্যাঁ, ডক্টর অরবিন্দ গুপ্তের এই বিখ্যাত ভিডিওটা আমরা পেয়েছি ওনাদের কাছে, আমরা দেখে নিই ওটা, চলো। এই খেলনা দিয়ে পারসিস্টেন্স অফ ভিশন বোঝা যায়। একটা তোতা পাখি আর একটা খাঁচা আঁকো দুটো আলাদা কার্ড শিটে। আঠা দিয়ে ছবি। এই খেলনা দিয়ে পারসিস্টেন্স অফ ভিশন বোঝা যায়। একটা তোতা পাখি আর একটা খাঁচা আঁকো দুটো আলাদা কার্ড শিটে। আঠা দিয়ে ছবি দুটোকে একে অপরের পেছনে চিটিয়ে দাও একটা পুরনো বল পয়েন্ট পেনের রিফিলের ওপর। এ যেন একটা তীর। এবার একটা ঝাঁটা কাঠির একদিকে শক্ত করে সুতো বাঁধো। সুতোটা একটা পুরনো স্কেচ পেনের ক্যাপের ফুটো দিয়ে গলিয়ে দাও আর ঝাঁটা কাঠির অন্য মুখে টাইট করে বেঁধে একটা ধনুক বানাও। এবার তীরের রিফিল দিয়ে স্কেচ পেনের ভেতরের সুতোটা টেনে বার করে সুতোটাকে একটা হাফ টার্ন দাও। রিফিলটায় স্কেচ পেনের ক্যাপের মধ্যে আবার ঢুকিয়ে দাও আর ক্যাপটা ধনুকের সুতোর এপাশ থেকে ওপাশ টেনে নিয়ে যাও। কি দেখবে? খাঁচাবন্দি পাখি। আশা করি ভালো লেগেছে, তোমরাও বানাবে কিন্তু। তাহলে আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। আর আমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু, জানালে আমরা বুঝতে পারবো যে কোন জিনিসটা তোমরা চাইছো, যে এটা হলে ভালো ওটা হলে ভালো, কোনটা তোমাদের ভালো লাগছে মন্দ লাগছে। তো আমাদের জানাবে কোথায়? রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বনরাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের ইমেল করতে পারো rbps.radhanagar@gmail.com-এ, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9474565047 এই নাম্বারে। আর তুমি যদি চাও আমাদের ক্লাসে অংশ নিতে, অবশ্যই নিতে পারো। আর পুরনো ক্লাসগুলো দেখতে চাইলে অবশ্যই ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে, টাটা। পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর কাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি
জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া।